আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজ তেলাকুচা শাক রান্না করব। বিভিন্ন ধরনের ঔষধি গুণ সম্পন্ন এই শাক রান্নাটা অনেক বেশি মজাদার হয়ে যাবে ঠিক এভাবে করে রান্নাটা করলে। তো বনে জঙ্গলে বা গ্রামের বাড়ির আশেপাশে অনেক বেশি পাওয়া যায় এই তেলাকুচা শাকটা। যারা চেনেন না তারা কিন্তু এভাবে দেখে নিতে পারেন। এই পাতাটা এরকম মাঝারি সাইজের হয়ে যায়। তো এটা শাক রান্না করব আমি আজকে একটু ভিন্নভাবে। এজন্য আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং যে ডাঁটা ছিল ডাঁটাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। তবে কচি যে নরম পাতার আগার ডাঁটাটা সেটা আমি নিয়ে নিয়েছি। এখন এভাবে কুচি করে কেটে নিতে হবে। কুচি করে কেটে নেওয়ার পর প্যানে তেল দিয়ে দিলাম এবং একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর মরিচের ফালি দিয়ে দিলাম। তারপর কিছুটা সময় নেড়ে নিতে হবে এবং জিরা ফোড়ন দিয়েই রান্নাটা শুরু করেছিলাম। যেহেতু এই তেলাকুচা শাকটা কিছুটা তেতো তেতো লাগে, অনেকের কাছে গন্ধ লাগতে পারে, তবে রান্নার সময় আমার কিন্তু খুব সুন্দর একটা সুবাস ছড়িয়ে পড়েছিল এই শাক থেকে। এখন এই পেঁয়াজ এবং মরিচ কুচিটা তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে নিতে হবে এবং তারপর রসুনের কুচিও আমি দিয়ে দিলাম। তো এই শাকটা মাঝে মাঝে কিন্তু আমাদের খাওয়া উচিত আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য। বিভিন্ন ধরনের রোগে এই পাতার রস অনেক বেশি কার্যকর হয়ে যায়, যেমন ডায়াবেটিস, আমাশয় কিংবা জন্ডিস রোগে আমরা কিন্তু অনেক সময় এই পাতার রসটা খেয়ে থাকি। ওষুধের পাশাপাশি বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন এইসব পাতা যদি আমরা খেতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি আলু কুচি দিয়ে দিলাম। আলু কুচি দিয়েই আমি আজকে রান্নাটা করব। এজন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চা চামচের একটু কম লবণ দিয়েছি, যেহেতু শাকটা রান্নার পরে কিন্তু অনেকটাই কমে আসবে। এজন্য লবণের পরিমাণ প্রথমেই কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ। এখন নেড়ে নিতে হবে তেলের মধ্যে কিছুটা সময় আলু কুচিটা নেড়ে নিয়ে তারপর আমরা শাক দিয়ে দেব। তো গ্রামেগঞ্জে বাড়ির আশেপাশে কিন্তু এই শাকটা পেয়ে যাবেন, বনে জঙ্গলেও পাওয়া যায়। এজন্য কিন্তু অনেকেই এই শাকটা খেতে চান না, কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্নাটা করলে এই শাকটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এবং বিভিন্ন ঔষধি গুণ থাকার জন্য এটা কিন্তু আমাদের মাঝে মাঝেই খাওয়া উচিত। তো আলু কুচিটা দেওয়ার পর আমি কিছুটা সময় নেড়ে নিচ্ছি। যে পানিটুকু উঠবে সেই পানিতেই কিন্তু আলু কুচিটাও সিদ্ধ হয়ে যাবে শাকের সাথে সাথে। কিছুটা সময় মশলা এবং আলু কুচিটা ভেজে নিলে এই আলুর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এবং তারপর আমরা কুচি করে রাখা শাকগুলো দিয়ে দেব। অনেকেই কিন্তু ঝোল করেও এই শাকটা রান্না করে থাকে, বিভিন্ন ছোট ধরনের মাছ দিয়ে ডাঁটাটা ভালোভাবে দিয়ে কুচি করে ঝোল করে রান্না করলেও এই শাক রান্নাটা অনেক বেশি ভালো হয়। তো আমি জিরা ফোড়ন দিতে প্রথমে মনে ছিল না, এজন্য এখন কিন্তু আধা চা চামচ পরিমাণ আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই জিরাটা দেওয়ার জন্য কিন্তু শাকের যে গন্ধটা থাকবে সেটা কিন্তু আর পাওয়া যাবে না। শাক রান্নাটা অনেক বেশি ভালো হয়ে যাবে, সুস্বাদু হয়ে যাবে। এখন আমরা শাকের কুচিগুলো সবগুলো দিয়ে দেব এবং নাড়তে থাকবো। তারপরে এই শাক থেকে কিন্তু পানি উঠবে, প্রথমে কিন্তু ঢেকে দেওয়ার দরকার নেই, তবে ভালোভাবে শাকটা যখন কমে আসবে ঠিক তখনই কিন্তু ঢেকে দিতে হবে। এখন আলু কুচির সাথে মশলার সাথে শাকের কুচিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশাতেই কিন্তু পানিটা উঠে যাবে শাক থেকে পানিটা ছড়িয়ে পড়বে। এজন্য অনবরত নেড়ে নিতে হবে যাতে আলুগুলো নিচে পড়ে না যায়, সেটা খেয়াল করতে হবে। যেহেতু আমি শাকটা ঝরা দিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু খুব বেশি পানি ওঠেনি। এজন্য আমরা চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুটা সময় ঢেকে রেখে দেব, শাকটা নরম হয়ে যাবে। আর এইভাবে করে রান্না করলে কিন্তু শাকের যে সবুজ রঙটা সেটাও কিন্তু থেকে যাবে। খুব বেশি সময় ঢাকা দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু শাকের যে সবুজ রঙটা থাকে সেটা থাকবে না, চলে যাবে এবং
শাকের বেশি সিদ্ধ হয়ে গেলে সেটা খেতেও বেশি একটা ভালো লাগবে না। তো এভাবে করে আস্তে আস্তে করে নেড়ে আবার এক জায়গায় করে দিতে হবে শাকগুলোকে। নাড়তে নাড়তেই কিন্তু শাকগুলো রান্না হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো লবণটা কিছুটা কম হয়েছিল, এই জন্য আমি আরও 1/4 চা চামচের পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। যতটুকু শাক বাকি ছিল সেই শাকটুকু আমি দিয়ে দিলাম। একবারে কিন্তু খুব বেশি শাক দেওয়া যায় না, কড়াইটা একেবারে ভরে যায়। কিন্তু কিছুটা সময় নাড়াচাড়া করলেই শাকটা কমে আসে, তখন বাকি শাকটুকু দিয়ে দিতে হয়। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে নতুন ভিডিও আসলে সেগুলো সাথে সাথেই দেখে নিতে পারবেন। এবং তো আমাদের যে পানিটুকু উঠেছে পানিটুকু নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। নেড়ে নেড়ে শুকিয়ে নিতে নিতেই শাক রান্নাটা অনেকটাই শেষের দিকে চলে যাবে এবং আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই। তো বিভিন্ন ধরনের শাকের কিন্তু টেস্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। মাঝে মাঝে একটু অন্য ধরনের শাক খেতে আমাদের অনেকেরই ভালো লাগে। তো বাজারেও কিন্তু এই তেলাকুচা শাকটা মাঝে মাঝে আমি পাই এবং পাওয়ার সাথে সাথে আমি নিয়ে আসি, কারণ এটা খেতেও বেশি অনেক মজাদার হয় এবং একটু অন্যরকমভাবে রান্না করলেই এটা স্বাদ অনেকটা বেড়ে যায়। তাছাড়া ঔষধি গুণের জন্যই আমি মাঝে মাঝে এই শাকটা খেয়ে থাকি। এখন মাঝখানে একটা ডিম দিয়ে দেব এবং সাথে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ডিমটা কিছুটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু মিশিয়ে নিতে হবে শাকের সাথে। এভাবে ডিম দিয়ে শাক রান্না কে কে খেতে পছন্দ করেন, কখনো রান্না করেছেন কিনা তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবসময় আমি ছোট মাছ দিয়েই এই শাকটা রান্না করি, তবে আজকে আমি একটা ডিম দিয়ে রান্না করলাম। তো দেখলাম ডিম দিয়ে রান্না করাতেই এটা বেশি স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছে। সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে এত মজাদার এই শাক রান্নাটা খেয়ে। তো এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নেব এই মজাদার শাকটা। যারা কষ্ট করে এতটা সময় আমার সাথে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। সকালে ঘুম থেকে উঠে মাঝে মাঝেই এই শাকের রসটা কিন্তু খেতে পারেন, তাহলেও কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা পেয়ে যাবেন। যাদের ডায়াবেটিস আছে তারা যদি নিয়মিত এই রসটা খেতে পারেন তাহলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিসটা। তো ডিমের কুচিগুলো যখন শাকের সাথে খুবই ভালোভাবে মিশে যাবে ঠিক তখনই আমরা নামিয়ে পরিবেশন করে নেব এই শাকটা। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।